ফিফথ সেমিস্টারের সকলকে স্বাগত। ফিফথ সেমিস্টারে আমি নীলাদ্রি স্যার তোমাদের CC12 কোর্স 12-এর যে একটা পোর্শন রয়েছে যেটার নাম হচ্ছে রিমোট সেন্সিং অ্যান্ড GIS, সেই রিমোট সেন্সিং এবং GIS পোর্শনের মানে পেপারটার কিছুটা পার্ট আমার রয়েছে, সেই পার্টটাই আমি আজকে শুরু করব। তো সিলেবাসের কোন পার্ট আমি পড়াবো সেটা তোমাদেরকে আমি প্রথমে একটু পরিষ্কার করে দিই কোন পার্টটা আমি পড়াবো, কারণ এই পার্টে আমি এবং বিপ্লব স্যার দুজনেই এই পার্টটা আমরা পড়াবো, রিমোট সেন্সিং এবং GIS পুরো পার্টটাই। তো রিমোট সেন্সিং এর পার্টটাতে আমি এবং বিপ্লব স্যার দুজন পড়াবো, এবং GIS এর পার্টটাতে সেখানে শুধু আমি পড়াবো। এই GISটা পুরোটা আমি পড়াবো, আর এখানে বিপ্লব স্যার এবং আমরা দুজন মিলে পড়াবো। তো সিলেবাসের কোন অংশটা আমি পড়াবো, কোন অংশটা বিপ্লব স্যার পড়াবে সেটা একটু বলে দিই। হয়তো পুরো ব্যাপারটা তো পরিষ্কার বোঝা যাবে না এর মধ্যে, তাও আমি বলে দিচ্ছি, তোমরা সিলেবাসটা খুলে একটু দেখে নিও। রিমোট সেন্সিং ইউনিট 1-এর যে রিমোট সেন্সিং পার্ট আছে তার 4টে অংশ আছে, 1, 2 এবং 3, 4। 1 এবং 2 এই দুটো পড়াবেন বিপ্লব স্যার, 3 এবং 4 এই দুটো পড়াবো আমি, মানে নীলাদ্রি স্যার। তো এখন ইউনিট 1-এর 3 এবং 4-এ যে অংশটি আছে সেটা সম্পূর্ণভাবে রিমোট সেন্সিংয়ের একটি পার্ট, এবং যেখানে 3 নম্বরে যেটা আছে প্রিন্সিপাল অফ ফলস কালার কম্পোজিট FCC from IRS list 3 and Landsat images ETM plus data image processing pre-processing enhancement classification, এবং 4 নম্বরে আছে প্রিন্সিপাল অফ ইমেজ ইন্টারপ্রিটেশন ফর ফরেস্ট ওয়াটার অ্যান্ড সয়েল। এবার এখন যে ব্যাপারটা হচ্ছে, আমি যদি প্রথমেই 3 এবং 4-এর পড়ানোটা শুরু করি তাহলে সেটা তোমাদের কাছে হয়তো বোধগম্য হবে না, কারণ রিমোট সেন্সিং বিষয়টা হচ্ছে অত্যাধুনিক একটি বিষয়, এবং শুধু অত্যাধুনিক নয়, ভীষণ টেকনিক্যাল একটা বিষয়, যে টেকনিক্যাল বিষয়টা বোঝার জন্য আমাদের কিছু প্রিলিমিনারি বা ফান্ডামেন্টাল কনসেপ্ট দরকার হয়ে থাকে। তো 3 এবং 4 এই অংশটা ঢোকার আগে বিপ্লব স্যারের দুটি যে অংশ আছে সেটাকে আজকে আমি সামারাইজ করব, অর্থাৎ রিমোট সেন্সিং এই বিষয়টার একটা সাধারণ ধারণা তোমাদেরকে আমি দেবো, যাতে করে তোমরা বুঝতে পারো যে রিমোট সেন্সিং ব্যাপারটা কি এবং এই ব্যাপারটাতে কি হতে পারে বা কি হয়। তো সেটা আজকে আমি শুরু করছি। তো প্রথমেই আমরা সাধারণ কিছু কনসেপ্ট নেব। রিমোট সেন্সিং, তাহলে রিমোট সেন্সিং কি? এটা হচ্ছে ভূগোলের একটি অত্যাধুনিক একটি শাখা, যে শাখাটার জন্য আজ ভূগোল বিদ্যা বা ভূগোল বিষয়টা অনেক দূর পর্যন্ত পৌঁছেছে। শুধু ভূগোল নয়, ভূগোল ছাড়াও আমাদের আরও অন্যান্য কিছু বিষয় রয়েছে যেখানে রিমোট সেন্সিং এই ব্যাপারটা ভীষণভাবে কার্যকরী, যেমন হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপর আর্কিওলজি, ইভেন এমনকি হিস্ট্রির কিছু কিছু জিনিস যেগুলোতে আমরা রিমোট সেন্সিংয়ের প্রয়োগ করে থাকি। তো প্রথমে আমরা বুঝবো রিমোট সেন্সিং কি, অর্থাৎ প্রথম আমরা শিখবো 1 নম্বর, আজকে প্রথম স্টার্ট হচ্ছে ডেফিনিশন অফ রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং এর সংজ্ঞা কি বা রিমোট সেন্সিং ব্যাপারটা কি? দেখো, রিমোট সেন্সিং এর মধ্যে দুটো শব্দ আছে। প্রথমে একটা শব্দ পাচ্ছি রিমোট। রিমোট কথার অর্থ কি? আমরা বাড়িতে সবাই টিভি আছে সেখানে আমরা রিমোট ইউজ করি। রিমোট কথার অর্থ হচ্ছে ফার বা দূর, দূর থেকে বা ফার। আর সেন্সিং কথার অর্থ হচ্ছে রেকর্ডিং, অর্থাৎ রেকর্ডিং করা মানে সেটাকে মানে কি বলবো, স্টোর করে রাখা বা ডেটার সংগ্রহ করা, এটা হচ্ছে রেকর্ডিং। তো আমরা যদি শব্দ দুটোকে জোড়া লাগাই তাহলে কি দেখছি না, দূর থেকে কোনো কিছু রেকর্ডিং করার নামই হচ্ছে রিমোট সেন্সিং।
দূর থেকে কোনো কিছু রেকর্ডিং করার নামই হচ্ছে রিমোট সেন্সিং। বিষয়টাকে আরো পরিষ্কার করি। দেখো, রিমোট সেন্সিং এর শুধু দূর থেকে রেকর্ড করা নয়, দূর থেকে যে বস্তুর তথ্য রেকর্ড করছি তার সাথে রেকর্ড করার যন্ত্রের সরাসরি কোনো স্পর্শ থাকবে না। আমি আবার বলছি, আমরা দূর থেকে যে জিনিসটাকে আমরা রেকর্ড করছি, যে বস্তু বা যে বিষয় সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করছি, সেই তথ্যের সাথে আমরা যে বস্তু দিয়ে সেটা রেকর্ড করছি, সেই বস্তুর সাথে মানে যার আমি রেকর্ড করছি তার সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক থাকবে না। বিষয়টাকে আরো পরিষ্কার করি। ধরে নাও আমি একটা এখানে ছবি আমি দেখাতে চলেছি, ছবি দেখাবো একটা। আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা কিসের ছবি? আমি দেখতে পাচ্ছি এখানে একটা খেলার মাঠ আছে, যে খেলার মাঠের দর্শক আসনে সব দর্শকরা বসে আছে। এবার দেখো, ধরো এটা একটা ফুটবল খেলা চলছে, সেই ফুটবল খেলা দেখছে কারা? ফুটবল খেলা দেখছে দর্শকরা। তাহলে সাপোজ আমি এই দর্শকটার কথা ভাবি, এই দর্শকটা এখানে বসে কি দেখছে না খেলা দেখছে। খেলা দেখছে মানে ও কিভাবে খেলা দেখছে? ওর চোখ দিয়ে খেলা দেখছে। চোখ, এখানে চোখটা হচ্ছে কিন্তু সেই রেকর্ড করার বস্তু। সে চোখ দিয়ে কি রেকর্ড করছে না সে রেকর্ড করছে কোন ব্যক্তি কতগুলো পাস কাটালো, কোন ব্যক্তি কতগুলো গোল দিল এবং কোন ব্যক্তি কেমন খেলছে। অর্থাৎ এখানে আমরা কি 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 দেখলাম না কোন ব্যক্তি কতগুলো গোল করছে, কোন ব্যক্তি কতগুলো পাস কাটাচ্ছে এবং কোন ব্যক্তি কেমন খেলছে, এই সমস্ত তথ্য কি করছে? সে রেকর্ড করছে। সে রেকর্ড করছে কিসের মাধ্যমে রেকর্ড করছে? তার চোখের মাধ্যমে রেকর্ড করছে। তাহলে তার চোখটা এখানে হচ্ছে সেন্সর। তো চোখটা এখানে কি বললাম? চোখটা হচ্ছে এখানে সেন্সর। সেন্সর, তার চোখ হচ্ছে সেন্সর। সেন্সর দিয়ে সে চোখ দিয়ে সে কি রেকর্ড করছে? খেলা, খেলার বিভিন্ন অ্যাক্টিভিটি। কিরকম অ্যাক্টিভিটিস? কে কতগুলো গোল করলো, কে কতগুলো বল পাস কাটালো, বা কে কেমন পারফরমেন্স করছে খেলাতে, সেটা রেকর্ড করছে। এবং রেকর্ড হয়ে সেটা কোথায় স্টোর হচ্ছে? তার ব্রেন বা মস্তিষ্কের মধ্যে। তাহলে কি এখানে কি দেখতে পেলাম? চোখের সাথে যারা খেলছে তাদের কি কোনো ডাইরেক্ট তাদের কোনো টাচ আছে? চোখ কি টাচ করছে কোনো প্লেয়ারের গায়ে, বা চোখ ও কি মাঠে নেমে গিয়ে খেলাটা দেখছে? সেটা তো নয়। মানে কোনো প্লেয়ারের গায়ের ওপর হাত দিয়ে বা প্লেয়ারের কাছে গিয়ে তো খেলাটা দেখছে না। সে দূর থেকে স্টেডিয়ামে বসে প্রত্যেকটা প্লেয়ার কেমন খেলছে সে ডেটাটা সে চোখ অর্থাৎ তার সেন্সরের মাধ্যমে খেলার বিভিন্ন অ্যাক্টিভিটি তার ব্রেন বা মস্তিষ্কের মধ্যে স্টোর করছে। এই যে পুরো বিষয়টা, এই পুরো বিষয়টাই হচ্ছে রিমোট সেন্সিং। অর্থাৎ দূর থেকে কোনো বস্তুর সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা, বস্তুর সংস্পর্শ ছাড়া এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে রিমোট সেন্সিং। অর্থাৎ এটাকে আমি যদি ইংরেজিতে সেই ডেফিনেশনটা আমি লিখি, আমি লিখছি এবং আমি বলছি, তোমরা পারলে সেটা খাতাতে লিখে রেখো। রেকর্ডিং of data about an object with the help of a sensor but without touching the object is called remote sensing. তাহলে কি দেখলাম? রেকর্ডিং অফ ডেটা অ্যাবাউট অ্যান অবজেক্ট উইথ দ্য হেল্প অফ এ সেন্সর বাট উইদাউট টাচিং দ্য অবজেক্ট ইজ কল্ড রিমোট সেন্সিং। এটার বাংলা করলে কি হয়?
না কোনো বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করছি একটি সেন্সর দ্বারা, এবং সেন্সরটার সাথে ওই বস্তুটার ডাইরেক্ট কিন্তু কোনো যোগাযোগ থাকছে না। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে কিন্তু রিমোট সেন্সিং। তাহলে এই টেকনোলজিটা, এই খুব সাধারণ টেকনোলজিটাকে কাজে লাগিয়ে ভূগোল বিদ্যায় বিভিন্ন বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। কীরকম তথ্য সংগ্রহ করা হয় বা আমরা ভূগোলে আমরা কি তথ্য সংগ্রহ করি এই রিমোট সেন্সিং দ্বারা, সেটা এখন আমরা শিখব। আমি কিছুক্ষণ কয়েক সেকেন্ড হোল্ড করছি, দরকার হলে তোমরা এই ডেফিনেশনটা বা এই সংজ্ঞাটা তোমরা লিখতে পারো। আমি কিছুক্ষণ হোল্ড করছি, কয়েক সেকেন্ড। তাহলে আমরা এখন কি দেখলাম না, রিমোট সেন্সিং এর সংজ্ঞা বা ডেফিনিশন। এইবার এই যে রিমোট সেন্সিং খুব সাধারণ একটা প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে আমরা ভূগোলের বিভিন্ন বিষয়ের তথ্য কিভাবে সংগ্রহ করতে পারি, সেই জিনিসটাই আমরা এখন দেখব। আমরা এই ছবিটা খুব ভালোভাবে আমরা পর্যবেক্ষণ করব। এই ছবিতে আমাদেরকে কি কি মনে রাখতে হবে, কি কি জিনিস মাথায় রাখা দরকার একটা রিমোট সেন্সিং করার জন্য। একটা থাকবে সেন্সর, দুই থাকবে অবজেক্টস, তিন থাকবে রেকর্ডার, মানে যে ডেটাটা রেকর্ড করবে বা যেখানে গিয়ে ডেটাটা রেকর্ড হবে। তাহলে দেখো, ভূগোলে আমরা কিসের তথ্য সংগ্রহ করি? ভূগোলে আমরা বিভিন্ন প্রাকৃতিক বস্তু বা বিভিন্ন সাংস্কৃতিক যে বস্তু তার তথ্য আমরা কিন্তু ভূগোলে সংগ্রহ করে থাকি। তো ভূগোলে রিমোট সেন্সিং প্রক্রিয়াটা কেমনভাবে কাজ করে? ভূগোলেও কিন্তু সেম টেকনোলজি, মানে সেম কি বলবো, টেকনিক ইউজ করে কিন্তু আমরা তথ্য সংগ্রহ করি। সেখানে আমরা দেখব কি, সেখানে সেন্সর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্যাটেলাইট, বা যেটাকে আমরা বলছি কৃত্রিম উপগ্রহ। স্যাটেলাইট হচ্ছে কৃত্রিম উপগ্রহ, মানে এটা প্রাকৃতিক উপগ্রহ নয়, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, যেটা হচ্ছে স্যাটেলাইট বস্তু। অর্থাৎ এক নম্বরটা আমার কাছে পরিষ্কার। তাহলে ভূগোলে রিমোট সেন্সিং এর সেন্সর হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইটের মধ্যে ক্যামেরা লাগানো থাকে, সেই ক্যামেরাটা কেই বলছে সেখানে সেন্সর, যে ডেটাটাকে সেন্স করে বা ডেটার চরিত্রকে বোঝার চেষ্টা করে। দুই হচ্ছে কি বললাম, আর কি দরকার, অবজেক্টস। এখানে অবজেক্টসকে পৃথিবীর উপর অবস্থিত বিভিন্ন বস্তু, সেটা গাছ হতে পারে, উদ্ভিদ হতে পারে, সেটা মানে মাটি হতে পারে, বা সেটা পুকুর হতে পারে, বা সেটা বিল্ডিং হতে পারে, যে কোনো বস্তু। তাহলে যে কোনো বস্তু সম্পর্কে আমি কি করছি, তথ্য সংগ্রহ করছি। কার সাহায্যে? না এই সেন্সরের সাহায্যে। এবং সেই বস্তুটা কি হচ্ছে না, সেই অবজেক্ট বা সেই বস্তুটার গতিবিধি কি হচ্ছে না, রেকর্ড হচ্ছে। রেকর্ড কোথায় হচ্ছে? রেকর্ড কিন্তু হচ্ছে আবার সেই স্যাটেলাইটের মধ্যে। অর্থাৎ সেখানে স্যাটেলাইট দুটো ভূমিকা পালন করে, একটা হচ্ছে সেন্সরের ভূমিকা পালন করে, আর দুই হচ্ছে রেকর্ডারের ভূমিকা পালন করে। মানে রেকর্ডার প্লাস সেন্সর, এই দুটোর কাজ করে কিন্তু স্যাটেলাইট। আর কার তথ্য সংগ্রহ করে? ও তথ্য সংগ্রহ করে পৃথিবীর ওপর অবস্থিত বিভিন্ন বস্তুর সে রেকর্ড কিন্তু সে সংগ্রহ করে। এইবার আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার যে রিমোট সেন্সিং বিষয়বস্তুটা কি, বা রিমোট সেন্সিংটা মানে আমরা মানে কিভাবে মানে সহজ করে বুঝবো, সেই ব্যাপারটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এতক্ষণে। এখন এই যে রিমোট সেন্সিং করব বা রিমোট সেন্সিং যে দরকার, ভূগোলে রিমোট সেন্সিং এর প্রয়োজনীয়তা কেন কেন দরকার ভূগোলে রিমোট সেন্সিং এর? আমার তো রিমোট সেন্সিং ছাড়াও তো আমি ডেটা কালেকশন করতে পারি। রিমোট সেন্সিংটা এই কারণে দরকার যে পৃথিবীর সব জায়গা তো সুগম নয়, অর্থাৎ সব জায়গাতে গিয়ে তো আমরা তথ্য সংগ্রহ করতে পারি না। তো সেই সমস্ত জায়গাগুলোতে তথ্যগুলো কি হবে? কারণ ভূগোলের জিওগ্রাফির ল্যাবরেটরি, আমরা প্রত্যেকটা সায়েন্সের বিষয়ে ল্যাবরেটরি জানি, এবং প্রত্যেকটা সায়েন্সের ল্যাবরেটরি জানি একটা বিল্ডিং এর মধ্যে ল্যাবরেটরি তৈরি হয়, এবং সেখানে বিভিন্ন কেমিক্যালস বা বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে ল্যাবরেটরি তৈরি হয়। কিন্তু ভূগোলের বেসিক্যালি ল্যাবরেটরি হচ্ছে নেচার বা প্রকৃতি হচ্ছে কিন্তু ভূগোলের ল্যাবরেটরি।
অর্থাৎ প্রকৃতি পাঠ যদি আমি করি তাহলে আমি প্রকৃতি পাঠ করা মানে হচ্ছে ভূগোলকে অনুসন্ধান করা। প্রকৃতি পাঠ এবং ভূগোল অনুসন্ধান ব্যাপার দুটো আমরা কিন্তু বলতে পারি দুটো সিনোনিমাস বা সমার্থক শব্দ। তো সেক্ষেত্রে আমরা যখন এটাকে সমার্থক শব্দ বলছি, আমরা প্রকৃতি পাঠ করতে চাইছি। এবার পৃথিবীর প্রকৃতি তো সব জায়গায় সমান নয়। আজকে যদি আমি হিমালয় পর্বতের কোনো একটা জায়গার যদি আমি তথ্য সংগ্রহ করতে যাই, তাহলে সেটা করা আমাদের পক্ষে খুব মানে কঠিন একটা কাজ। বা আমি যদি এখন আন্টার্কটিকাতে গিয়ে আমি তথ্য সংগ্রহ করতে চাই, সেটা একটা কঠিন একটা কাজ। বা আমি যদি নিরক্ষীয় অঞ্চলের বনভূমির মধ্যে যদি আমি তথ্য সংগ্রহ করতে যাই, সেটা একটা কঠিন কাজ। তাহলে এই যে কঠিন জায়গাগুলো, যেটাকে আমরা বলছি ইনঅ্যাক্সেসিবল এরিয়া, ইনঅ্যাক্সেসিবল এরিয়া বা দুর্গম যে এলাকা, এই দুর্গম এলাকাগুলোতে তথ্য সংগ্রহ করা হবে কিভাবে? সেই তথ্য সংগ্রহ করা যার মাধ্যমে হয়, সেই মাধ্যমটার নামই হচ্ছে কিন্তু রিমোট সেন্সিং, যেখানে মানুষকে সরাসরি যেতে হয় না। উপগ্রহ চিত্রের মাধ্যমে সেই জিনিসটাকে আমরা কি করি, সেই ইনঅ্যাক্সেসিবল জায়গাগুলোর কিন্তু তথ্য আমরা সংগ্রহ করে থাকি। বুঝতে পারলাম? তাহলে আমরা কি বুঝলাম যে ভূগোলে রিমোট সেন্সিং ব্যাপারটা হচ্ছে কেন, ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীর যে সমস্ত জায়গাতে মানুষ প্রবেশ করতে পারে না বা মানুষের প্রবেশাধিকার খুব সীমিত, সেই সমস্ত জায়গাগুলোতে খুব সহজেই এই রিমোট সেন্সিং প্রযুক্তির দ্বারা কিন্তু আমরা তথ্য সংগ্রহ করতে পারি। এবার এখন আমরা আজকে একটা ওভারভিউ নেব বা আমরা একটা জেনারেলাইজ করব যে আমরা কিভাবে আমরা বস্তুর তথ্য সংগ্রহ করতে পারি বা কিভাবে সেই তথ্য সংগ্রহ করা সম্ভব, সেই জিনিসটাই শুধু আজকে আমরা শিখব। যে প্রক্রিয়াতে আমরা রিমোট সেন্সিং প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে তথ্য সংগ্রহ করে থাকি, সেই প্রযুক্তিবিদ্যার পদ্ধতিটাকে বলা হয় স্টেজেস অফ রিমোট সেন্সিং, বা এটার বাংলা হচ্ছে রিমোট সেন্সিং এর ধাপ। অর্থাৎ কিভাবে আমরা একটা বস্তুর তথ্য সংগ্রহ করতে পারি। এখন সেই বিষয়টা আজকে আমরা একটা সাধারণ ব্যাপার আমরা জানবো, যেটা পুরো ডিটেল পড়াবে কিন্তু বিপ্লব স্যার। আমি জাস্ট ব্যাপারটার ওভারভিউ দিচ্ছি। ওভারভিউটা দেওয়ার কারণ একটাই, কারণ আমি এটা যদি ওভারভিউটা না দিই তাহলে আমি 3 নম্বরে পৌঁছাতে পারবো না। অর্থাৎ 1 নম্বরটা এবং 2 নম্বরটা আজকে আমি সামারাইজ করে দিলে তবে কিন্তু আমি 3 নম্বরটাতে গিয়ে পৌঁছাতে পারবো। এর ডিটেলিংটা করবে বিপ্লব স্যার, আমি জাস্ট একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখন কিভাবে তথ্য সংগ্রহ হয় তার যে পর্যায়গুলো, অর্থাৎ রিমোট সেন্সিং এর যে স্টেজগুলো, সেই স্টেজগুলো হচ্ছে সোর্স অফ এনার্জি, অর্থাৎ এর বাংলা করলে হয় শক্তির উৎস। 2 হচ্ছে ইন্টারঅ্যাকশন অফ এনার্জি উইথ অ্যাটমসফিয়ার, অর্থাৎ শক্তির প্রতিক্রিয়া বায়ুমণ্ডলের সাথে, অর্থাৎ বায়ুমণ্ডলের সাথে শক্তির প্রতিক্রিয়া, এর বাংলা। 3 হচ্ছে ইন্টারঅ্যাকশন অফ এনার্জি উইথ আর্থ সারফেস ফিচার্স, অর্থাৎ পৃথিবীর ওপর অবস্থিত বিভিন্ন বস্তুর সাথে শক্তির প্রতিক্রিয়া, পৃথিবীর ওপর অবস্থিত বিভিন্ন বস্তুর সাথে শক্তির প্রতিক্রিয়া। 4 হচ্ছে ইন্টারঅ্যাকশন অফ এনার্জি উইথ অ্যাটমসফিয়ার, এগেন পুনরায় বায়ুমণ্ডলের সাথে শক্তির প্রতিক্রিয়া।
5 হচ্ছে রেকর্ডিং অফ ডেটা অ্যাট সেন্সর, অর্থাৎ সেন্সরে ওই বস্তুর ডেটা সংগ্রহ করা। তাহলে আমি পাঁচটা যে স্টেজ এই 5টা স্টেজেই রিমোট সেন্সিংয়ের সমস্ত তথ্য কি হয় না, তথ্যগুলোকে সংগ্রহ করা হয়। সেই 5টা স্টেজ কি কি? 5টা স্টেজ আমি রিপিট করে দিচ্ছি। শক্তির উৎস অর্থাৎ সোর্স অফ এনার্জি। 2 হচ্ছে ইন্টারাকশন অফ এনার্জি উইথ অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের সাথে শক্তির প্রতিক্রিয়া। 3 হচ্ছে পৃথিবীর বিভিন্ন বস্তুর সাথে শক্তির প্রতিক্রিয়া। 4 হচ্ছে পুনরায় বায়ুমণ্ডলের সাথে শক্তির প্রতিক্রিয়া। 5 হচ্ছে সেন্সারে বস্তুর তথ্য সঞ্চয় কার্য বা সঞ্চয় হচ্ছে, বস্তুর তথ্য সঞ্চয় হচ্ছে। আমি ইংরাজিতে 5টা স্টেজ রিপিট করছি। সোর্স অফ এনার্জি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইন্টারাকশন অফ এনার্জি উইথ অ্যাটমসফিয়ার। 3 হচ্ছে ইন্টারাকশন অফ এনার্জি উইথ আর্থ সারফেস ফিচার। 4 হচ্ছে ইন্টারাকশন অফ এনার্জি উইথ অ্যাটমসফিয়ার এগেন। 5 হচ্ছে রেকর্ডিং অফ ডেটা অ্যাট সেন্সার। এই 5টা স্টেপে কি হয়, আমরা রিমোট সেন্সিং এই প্রক্রিয়াটাকে আমরা পরিচালনা করে থাকি। আমি ব্যাপারটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে রিমোট সেন্সিং প্রক্রিয়াটাকে পরিচালনা করার এই 5টা ধাপ সবাই আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। এইবার আমি এক এক করে প্রত্যেকটা বিষয়কে অল্প অল্প, ডিটেল নয়, অল্প অল্প আমি বলবো, ঠিক আছে? তো প্রথমেই যে ধাপটার কথা বলবো সেটা হচ্ছে সোর্স অফ এনার্জি। তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সোর্স অফ এনার্জি। তো আমরা জানি পৃথিবীর সমস্ত শক্তির উৎস কি? পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে কিন্তু সূর্য। সূর্যই পৃথিবীর সমস্ত শক্তির উৎস। এখন আমাদেরকে জানতে হবে সূর্যের সাথে রিমোট সেন্সিংয়ের সম্পর্কটা কি। সূর্যের সাথে রিমোট সেন্সিংয়ের সম্পর্কটা হচ্ছে কিন্তু ডাইরেক্ট এবং একদম সরাসরি, কারণ সূর্যের আলো ছাড়া কিন্তু রিমোট সেন্সিং প্রক্রিয়াটা সম্পন্ন করা কিন্তু খুবই দুর্বিষহ বা খুব দুঃসাধ্য একটা ব্যাপার। কারণটা কি? কারণটা বলি। সূর্য থেকে যে রশ্মিটা আসে, আমরা দেখতে পাচ্ছি এখানে লাল যে রশ্মিগুলো বেরোচ্ছে, সূর্য থেকে যে রশ্মিগুলো আসে সেই রশ্মিগুলোই কিন্তু কোথায় পড়ে না, পৃথিবীর প্রত্যেকটা বস্তুর উপর পড়ে। খুব সহজ করে বলছি, সূর্য থেকে যে রশ্মিটা আসে সেই রশ্মিটা পৃথিবীর প্রত্যেকটা বস্তুর উপর পড়ে। এবং বস্তুর ওপর যখন সূর্যরশ্মি পড়ে তখন 3 রকম ঘটনা ঘটে। সূর্যরশ্মির কিছু অংশ সেই বস্তু শোষণ করে, কিছু অংশ সে ট্রান্সমিট অর্থাৎ নিচের দিকে পাস করে দেয়, আর কিছু অংশ সে রিফ্লেক্ট অর্থাৎ প্রতিফলিত করে। আমি যদি ধরে নিই দুটো সারফেসের কথা বা দুটো ভূপৃষ্ঠের কথা, একটা যে বরফের ভূপৃষ্ঠ আর একটা যে বালির ভূপৃষ্ঠ। কি বললাম? একটা যে বরফের ভূপৃষ্ঠ আর বালির ভূপৃষ্ঠ। বরফের ভূপৃষ্ঠে যদি সূর্যরশ্মি এসে পড়ে সেখানে কিন্তু সূর্যরশ্মি শোষিত কম হয়, প্রতিফলিত বেশি হয়। আবার কোনো বালির উপর যদি সূর্যরশ্মি এসে পড়ে সেখানে শোষণ বেশি হয় কিন্তু তার রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলন কিন্তু কম হয়। তাহলে যখন বরফ থেকে সূর্যরশ্মি প্রতিফলিত হবে, আমি ধরে নিলাম এটা বরফ আর এটা হচ্ছে বালি। যখন বরফ থেকে সূর্যরশ্মি প্রতিফলিত হবে তখন সে যে পরিমাণ সূর্যরশ্মি প্রতিফলিত করবে, একটা বালির সারফেস অর্থাৎ একটা, যদি আমি মরুভূমি ধরি, মরুভূমির বালি কিন্তু সেই পরিমাণে সূর্যরশ্মি কিন্তু প্রতিফলিত করবে না। কি বললাম? একটা বরফের সারফেস যে পরিমাণ সূর্যরশ্মি প্রতিফলিত করবে, একটা বালির সারফেস কিন্তু সেই পরিমাণ সূর্যরশ্মি প্রতিফলিত করবে না। তাহলে অটোমেটিক্যালি এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রতিফলিত সূর্যরশ্মি কিন্তু স্যাটেলাইটে গিয়ে রেকর্ড হয়। রিপিট করছি, প্রতিফলিত সূর্যরশ্মি কিন্তু স্যাটেলাইটে গিয়ে রেকর্ড হয়। অর্থাৎ এই যে অ্যারোগুলো প্রত্যেকটা বস্তু থেকে ফিরে যাচ্ছে, এই ফিরে যাওয়া অ্যারোগুলোই কিন্তু স্যাটেলাইটের মধ্যে থাকা সেন্সারে গিয়ে কিন্তু রেকর্ড হয়। তাহলে রেকর্ডিংয়ে কি আমরা পাবো? যদি রেকর্ডিং আমরা পাই
যে সেখানে সূর্যরশ্মির বেশিরভাগটাই ফিরে এসেছে, তার মানে বুঝতে হবে যে সেই সারফেসটা বরফের সারফেস। আর যদি দেখি না সূর্যরশ্মিটা তুলনামূলক কম ফিরে এসেছে, তাহলে সেটা বুঝতে হবে সেটা বালি অথবা পাথরের কোনো একটা সারফেস। আর যদি দেখি যে একদমই কম সেখানে রেকর্ড হয়েছে সূর্যরশ্মিটা, তাহলে সেটা বুঝতে হবে সেটা কোনো ব্ল্যাক বডি বা কালো কোনো বস্তু, কারণ কালো বস্তুর শোষণ ক্ষমতা সব থেকে বেশি। সেজন্য কালো কোনো যদি বস্তু হয় তাহলে কিন্তু সেখানে কি হবে না সেন্সারে কিন্তু সেইভাবে আমরা কোনো তথ্য তার পাবো না। কিন্তু যদি সূর্যরশ্মি বেশি প্রস্ফুলিত হয় তাহলে তার তথ্য কিন্তু তার কাছে পরিষ্কারভাবে পাবো। তাহলে জল থেকে একরকমভাবে প্রতিফলিত হতে পারে, উদ্ভিদ থেকে একরকম প্রতিফলিত হতে পারে, ঘাস থেকে একরকম প্রতিফলিত হতে পারে, মাটি থেকে একরকম প্রতিফলিত হতে পারে, কোনো ড্যাম বা জলাধার থেকে একরকম প্রতিফলিত হতে পারে, বিল্ডিং থেকে একরকমভাবে প্রতিফলিত হতে পারে। তাহলে আমরা এই প্রতিফলিত সূর্যরশ্মি যেটা সেন্সারে গিয়ে রেকর্ড হচ্ছে, সেই তথ্য থেকে আমরা কিন্তু বিশ্লেষণ করতে পারবো যে ওই বস্তুটা কি বস্তু। কারণ সেন্সারে যে বস্তুটা মানে তথ্য রেকর্ড হয় সেটা আমরা কিন্তু ছবি আকারে পাবো। সেই ছবিটা কি সেটা আমরা পরে আলোচনা করবো, যেটা 3 নম্বর অংশে আছে, যেটা আমার পড়ানো অংশে আছে। সেই ছবিটা কেমন দেখতে হয়, ছবিটা কি সেটা আমরা পরে দেখব। তো তাহলে আমরা কি দেখলাম যে প্রতিফলিত সূর্যরশ্মি তথ্যই কিন্তু রিমোট সেন্সিং এর যে সেন্সার সেখানে কিন্তু রেকর্ড হয়ে থাকে। ব্যাপারটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি আমি, প্রতিফলিত সূর্যরশ্মি যে রেকর্ডের ব্যাপারটা। এখন তাহলে সূর্যরশ্মি যদি প্রতিফলিত না হয় তাহলে তো সেই বস্তুর আমরা তথ্য পাবো না, কারণ প্রতিফলিত মানে আগত সূর্যরশ্মি কিন্তু প্রতিফলিত হয়ে সেই সেন্সারে গিয়ে তার তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। আগত সূর্যরশ্মির যে শক্তি সেটাই কিন্তু প্রতিফলিত হয়ে সেন্সারে গিয়ে তার রেকর্ডিংটা হয়ে থাকে। তাহলে সূর্যই হচ্ছে প্রধান শক্তির উৎস। এবার এখন প্রশ্ন হতে পারে যে দিনের বেলাতে তো রিমোট সেন্সিং সম্ভব, তাহলে রাত্রের বেলাও কি রিমোট সেন্সিং কি সম্ভব? রাত্রে তো সূর্য থাকে না, তাহলে রাত্রে কিভাবে রিমোট সেন্সিং প্রক্রিয়া হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে সূর্যের আলো থাকা বা না থাকা এইটার উপর ভিত্তি করে আমরা রিমোট সেন্সিংকে দুটি ভাগে ভাগ করি। কি বললাম? সূর্যের আলো থাকা বা না থাকা এইটার উপর ভিত্তি করে আমরা রিমোট সেন্সিংকে দুটি ভাগে ভাগ করে থাকি, যার একটা ভাগ হচ্ছে অ্যাক্টিভ রিমোট সেন্সিং এবং আরেকটা হচ্ছে প্যাসিভ রিমোট সেন্সিং। কি বললাম? সূর্যের আলো উপস্থিত থাকা বা না থাকার উপর ভিত্তি করে রিমোট সেন্সিং দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাক্টিভ, প্রথমে বলি প্যাসিভটার কথা বলি, প্যাসিভ রিমোট সেন্সিং, আর দুই হচ্ছে অ্যাক্টিভ রিমোট সেন্সিং। তাহলে এর বাংলা যদি হয় তাহলে হচ্ছে নিষ্ক্রিয় রিমোট সেন্সিং আর দুই হচ্ছে সক্রিয় রিমোট সেন্সিং। তাহলে কোনটা কি বলে? সূর্যের আলো থাকলে সেটাকে কি বলবে, সূর্যের আলো না থাকলে সেটা কি বলবে? সূর্যের আলোর উপস্থিতিতে যদি আমরা এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করি, মানে এই ছবিতে যেটা দেখানো হয়েছে, এই ছবিতে যে রিমোট সেন্সিং প্রক্রিয়াটা দেখানো হয়েছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে প্যাসিভ রিমোট সেন্সিং অর্থাৎ নিষ্ক্রিয় রিমোট সেন্সিং। এটাকে প্যাসিভ কেন বলছে? এখন প্রশ্ন হচ্ছে এটাকে প্যাসিভ কেন বলছে? এটাকে প্যাসিভ বলার কারণ হচ্ছে স্যাটেলাইটের মধ্যে থাকা যে ক্যামেরা বা যে সেন্সারটা সেইটাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হচ্ছে না, মানে তাকে কিন্তু আলো তৈরি করতে হচ্ছে না। আমার যদি দিনের বেলাতে মোবাইলে ছবি তুলি, দিনের বেলাতে মোবাইলে ছবি তুললে সেখানে কি ফ্ল্যাশের প্রয়োজন হয়? হয় না, কারণ দিনের বেলাতে সূর্যের আলোর উপস্থিতিতে কিন্তু আমরা সেই ছবিটা খুব সুন্দরভাবে তুলতে পারি। অর্থাৎ দিনের আলোতে যখন মোবাইলে ছবি তুলছি সেখানে কিন্তু ক্যামেরার ফ্ল্যাশের কোনো ভূমিকা থাকছে না, সেজন্য ক্যামেরাটা সেখানে হচ্ছে প্যাসিভ অর্থাৎ নিষ্ক্রিয়। সেজন্য সূর্যের আলোর উপস্থিতিতে আমরা যে রিমোট সেন্সিং প্রক্রিয়াটা করে থাকি সেই রিমোট সেন্সিং প্রক্রিয়াটার নাম হচ্ছে প্যাসিভ রিমোট সেন্সিং। তাহলে আর অ্যাক্টিভ রিমোট সেন্সিং কোনটা? যখন সূর্যের আলো থাকবে না তখন সেন্সার তার নিজের দেহ থেকে সে শক্তি উৎপাদিত করে সে যখন রিমোট সেন্সিং প্রক্রিয়া তৈরি করবে সেটা হচ্ছে অ্যাক্টিভ রিমোট সেন্সিং। তাহলে এটা অ্যাক্টিভ কেন? কারণ আমি যদি রাত্রে বেলাতে মোবাইলে ছবি তুলি তাহলে আমাকে ফ্ল্যাশ লাইটটা কি করতে হয় না অন রাখতে হয়। আর ফ্ল্যাশ লাইট অন রাখা মানে হচ্ছে ক্যামেরা কিন্তু একটা শক্তি তৈরি করে, যে শক্তির দ্বারা
ওই ফ্ল্যাশটাই হচ্ছে একটা আলোক শক্তি, যে আলোক শক্তির দ্বারা কিন্তু আমরা কোনো বস্তুর ছবি আমরা কিন্তু সংগ্রহ করতে পারি। সেজন্য সূর্যের আলোর অনুপস্থিতিতে আমরা রিমোট সেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করলে সেটাকে বলছে অ্যাক্টিভ রিমোট সেন্সিং। আর সূর্যের আলোর উপস্থিতিতে আমরা যদি রিমোট সেন্সিং প্রক্রিয়া পরিচালনা করি সেটা হচ্ছে প্যাসিভ রিমোট সেন্সিং। বোঝা গেল? এইবার এই বিষয়ে জাস্ট একটা তথ্য আমি দিয়ে দিই। সূর্যের আলো যখন পৃথিবীতে আসে, অর্থাৎ সূর্যের আলোর এই রশ্মিটা যেটা পৃথিবীতে আসছে, এই রশ্মিটাকে বলা হয় EMR। সূর্যের আগত আলোর রশ্মিকে বলা হয় ছোট করে EMR। এটার পুরো নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। কি বললাম? আমাদের ফার্স্ট সকালে মর্নিংয়ে উঠে সূর্যের আলো যেটা আমাদের বাড়িতে এসে পড়ে বা আমাদের গায়ে এসে পড়ে, আমাদের গায়ে ওপরে যে সূর্য রশ্মিটা এসে পড়ে সেই সূর্য রশ্মিটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। মানে এটা হচ্ছে সাইন্টিফিক তার নাম। মানে আমার গায়ে রোদ আসছে, রোদ এসে পড়লো আমার গায়ে, তাহলে ওই রোদটাকে রোদ না বলে আমরা এবার থেকে কি বলবো, আমার গায়ে কি পড়লো না ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এসে পড়লো। এবার এটার নাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কেন? এটার নাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এই কারণে, ওই রেডিয়েশনটা বা ওই রোদের মধ্যে দুটো ফিল্ড থাকে। একটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মানে এই যে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, নীলটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর এই লালটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। দুটো ক্ষেত্র থাকে। এক রোদ যখন গায়ে এসে পড়ে তার দুটো ক্ষেত্র থাকে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যেটা নীলটা, আর লালটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ তার মধ্যে কিছু চৌম্বকীয় শক্তি থেকে থাকে। তো এখন আমাদের গায়ে যে রোদটা এসে পড়ে সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেই রোদটার মধ্যে কিন্তু এই বৃহৎ তরঙ্গ থেকে ক্ষুদ্র তরঙ্গ পর্যন্ত কিন্তু বিভাগ আছে। মানে আমার গায়ে যখন রোদ এসে পড়ছে তখন কি পড়ছে, ক্ষুদ্র তরঙ্গ আমার গায়ের ওপর এসে পড়লো, আবার এই বৃহৎ তরঙ্গ আমার গায়ে এসে পড়ছে। অর্থাৎ ক্ষুদ্র তরঙ্গতে কি আছে, কসমিক রেজ, গামা রেজ, এক্স রেজ, ভিজিবল রেজ, ইনফ্রারেড রেজ, তারপর হচ্ছে নিয়ার ইনফ্রারেড রেজ, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। অর্থাৎ আমার গায়ে রোদ এসে পড়া মানে হচ্ছে আমার গায়ে কি কি পড়লো, আমার গায়ে পড়লো কসমিক রেজ পড়লো, আমার গায়ে পড়লো গামা রেজ, আমার গায়ে পড়লো এক্স রেজ, আমার গায়ে পড়লো ইউভি রেজ যেটা আল্ট্রাভায়োলেট রেজ, আমার গায়ে এসে কি পড়লো ভিজিবল রেজ, আমার গায়ে এসে কি পড়লো ইনফ্রারেড পড়লো, আমার গায়ে পড়লো মাইক্রোওয়েভ, আমার গায়ে পড়লো রেডিও ওয়েভ। এতগুলো তরঙ্গ কিন্তু একটা সূর্যের আলোর সাথে কিন্তু এসে পড়ে। সেজন্য সূর্যের আগত তরঙ্গটা বেশিরভাগটাই তোমরা লক্ষ্য করো ক্ষুদ্র তরঙ্গ, খুব কম অংশটা হচ্ছে বৃহৎ তরঙ্গ। সেজন্য আগত সূর্য রশ্মিটা হয় ক্ষুদ্র তরঙ্গের হিসাবে এসে পড়ে। এবার ক্ষুদ্র তরঙ্গ বৃহৎ তরঙ্গ এই ব্যাপারটা কি, ব্যাপারটা একবার ঝালিয়ে দিই। ক্ষুদ্র তরঙ্গ বৃহৎ তরঙ্গ ব্যাপারটা হচ্ছে, এইটাকে আমরা বলি তরঙ্গ। একটি তরঙ্গের দুটো অংশ, দেখো আমরা কি দেখতে পাচ্ছি, চূড়া দেখতে পাচ্ছি, এখানে কিছু খাদ দেখতে পাচ্ছি, খাদ, এগুলো খাদ। এই চূড়াগুলোকে বলা হয় ক্রেস্ট, CREST, ক্রেস্ট। আর এই খাদগুলোকে বলা হয় ট্রাফ, TROUGH। তাহলে চূড়াগুলো হচ্ছে ক্রেস্ট বা চূড়া, আর এইগুলো হচ্ছে ট্রাফ, বা এটাকে আমরা খাদও বলতে পারি। তো দুটো ক্রেস্ট বা দুটো চূড়ার মধ্যে আমি একটা ছবি আঁকছি। এই তিনটে ছবির মধ্যে পার্থক্য কি? প্রথম ছবিটাতে দুটো চূড়ার সাথে দুটো চূড়া বা দুটো খাদের সাথে দুটো খাদের কিন্তু এই গ্যাপটা কম, এই দূরত্বটা কম। দুটো চূড়া বা দুটো খাদের মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। সেটা দুটো চূড়ার মধ্যে হতে পারে বা দুটো খাদের মধ্যে হতে পারে, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর প্রতি 1 সেকেন্ডে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে যতগুলো তরঙ্গ দৈর্ঘ্য
পাস করে বা প্রবাহিত হয় সেটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। এটার ইংরেজি নাম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হয় ওয়েভ লেন্থ, যেটাকে আমরা ল্যামডা, গ্রিক অক্ষর ল্যামডা দিয়ে এটাকে আমরা ডিনোট করি। মানে রিমোট সেন্সিং এর কোনো সূত্রে যদি ল্যামডা শব্দটা ব্যবহার হয় তার মানে সেটাকে আমরা জানবো সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ সংখ্যাটাকে বলা হয় ওয়েভ ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা মিউ দিয়ে ডিনোট করি। মিউ হচ্ছে তরঙ্গ ফ্রিকোয়েন্সি, একটা মিউ হতে পারে, মিউ বলতে পারে বা মিলিমিটার, এই সেন্টিমিটার, এটা হচ্ছে তরঙ্গ ফ্রিকোয়েন্সি। মানে আমি দেখবো যে এই তরঙ্গ ফ্রিকোয়েন্সিগুলো কি না, ওই 1 সেকেন্ডে একটা জায়গার মধ্যে দিয়ে যতগুলো তরঙ্গ আমরা মানে যতগুলো ওই ক্রেস্ট বা ট্রাপ পাস করে সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, ওয়েভ ফ্রিকোয়েন্সি। আমি এখানে একটা জিনিস একটু ভুল বলে ফেলেছি, তার জন্য সরি। তরঙ্গ দৈর্ঘ্য এটাকে ডিনোট করা হয় কি বললাম, তরঙ্গ দৈর্ঘ্যটাকে ল্যামডা দিয়ে, আর এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ সংখ্যাকে ডিনোট করা হয় নু দিয়ে। নু হচ্ছে এরকম ভি এর মতো একটা সাইন, যেটাকে বলা হয় এন ইউ নু, এবং যেটার নাম হচ্ছে তরঙ্গ সংখ্যা। তো তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে, আমি তিনটে ছবি আঁকলাম, তরঙ্গ দৈর্ঘ্য এখানে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তরঙ্গের সংখ্যা তত কম হবে। রিপিট করছি, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তরঙ্গ সংখ্যার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে তরঙ্গের সংখ্যা কম হয়। মানে একটা স্প্রিং এর মধ্যে যত বেশি প্যাচ থাকবে, বেশি প্যাচ মানে হচ্ছে কিন্তু দৈর্ঘ্যটা একটা প্যাচের সাথে আরেকটা প্যাচের কিন্তু কি দূরত্বটা কম। একটা প্যাচের সাথে যদি আরেকটা প্যাচের দূরত্ব কম হয় তাহলে সংখ্যাটা কি হবে, তার বেশি হবে। আর যদি একটা প্যাচের সাথে আরেকটা প্যাচ যদি অনেকটা দূরে দূরে হয় তাহলে কি হবে, তার সংখ্যাটা কম হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে, এই দূরত্ব মানে দুটো চূড়ার মধ্যে দূরত্ব যত বেশি বা দুটো খাদের মধ্যে দূরত্ব যত বেশি তত কিন্তু সংখ্যা কম, আর দূরত্ব যত কম তত সংখ্যা তত বেশি। এবার সংখ্যা বেশি কমের সাথে আবার কিসের সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি ব্যাপারটাকে ভালো করে একটু বোঝানোর চেষ্টা করছি সম্পর্কটাকে। তিনটে জিনিস আমি একটু বোঝানোর চেষ্টা করছি। তরঙ্গ দৈর্ঘ্য, তার সাথে সম্পর্ক করব তরঙ্গ সংখ্যা, তার সাথে সম্পর্ক করব শক্তি। দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তরঙ্গের সংখ্যা তত কম হবে। কেন বললাম, এই যে এই ছবিটার আর এই ছবিটা, দুটো ছবির মধ্যে পার্থক্য কি, এখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্য তরঙ্গের সংখ্যা কটা, একটা দুটো তিনটে সংখ্যা তরঙ্গের। আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে তরঙ্গের সংখ্যা কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে তরঙ্গের দৈর্ঘ্য কমছে, সংখ্যাটা বাড়ছে। তরঙ্গের সংখ্যা যদি কম থাকে, মানে যদি প্রথম ছবিটা হয় তাহলে তার শক্তিও কিন্তু কম থাকবে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে তরঙ্গের সংখ্যা 1 2 3, তরঙ্গের সংখ্যা কমে গেল, তার শক্তিও কিন্তু কমে যাবে। আবার তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয়, অর্থাৎ দ্বিতীয় ছবিটা তরঙ্গ দৈর্ঘ্য কম হলে তরঙ্গের সংখ্যা বেশি হবে, তার সঙ্গে তাহলে কি হবে, শক্তিও বেশি হবে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়াল টু, সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক। আর তরঙ্গ সংখ্যার সাথে
শক্তি উৎপাদন সমানুপাতিক, মানে এটা বাড়লে শক্তিও বাড়বে, সংখ্যা বাড়লে শক্তিও বাড়বে। তাহলে এইগুলো কেন দরকার, মানে এগুলো আমি কেন বলছি, এগুলো এই কারণে বলছি যে পৃথিবীতে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা আছে বা পৃথিবীতে যে সূর্য শক্তিটা আসে, এই সূর্য শক্তি যত বেশি ক্ষুদ্র আকারে আসবে, মানে সূর্য শক্তি মানে যত বেশি, মানে এর তরঙ্গ সংখ্যাটা যত বেশি হবে সূর্য শক্তি, তত কিন্তু কি হবে না এর শক্তি উৎপাদন ক্ষমতা বেশি হবে। সূর্যের শক্তি উৎপাদন ক্ষমতা যদি বেশি হয় তাহলে সেন্সারে কিন্তু রেকর্ডিং এর ক্যাপাসিটি তত ভালো হবে। যেটা আমরা মোবাইলের ক্ষেত্রে দেখি, মেগাপিক্সেল বলি তো, যত মেগাপিক্সেল বেশি হবে তত ছবি তত ক্লিয়ার হবে। মেগাপিক্সেল বেশি মানে হচ্ছে ওই ক্যামেরাটার শক্তি উৎপাদন ক্ষমতাটা যদি আমি বেশি ধরি, বা ওই ক্যামেরাটার যদি শক্তি সঞ্চয় করার ক্ষমতা যদি বেশি ধরি, তাহলে এখানেও সেটা আমি বলতে পারি যে সূর্যের তরঙ্গের দৈর্ঘ্য যত কম হবে তার সূর্যের শক্তি উৎপাদন করার ক্ষমতা তত বেশি হবে, তত কিন্তু তথ্যগুলো আমরা এখানে সঠিকভাবে পেয়ে যাব। সেই জন্য তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা এবং শক্তি উৎপাদন ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে প্ল্যাঙ্কস ল আর তোমার তরঙ্গের যে বিভিন্ন যে লগুলো আছে সেই লগুলো বিপ্লব স্যার তোমাদেরকে ডিটেলে পড়িয়ে দেবে। তো আমি জাস্ট শুধু সোর্স অফ এনার্জিটা কি, সোর্স অফ এনার্জিটা কেন দরকার এবং সোর্স অফ এনার্জিটা কিভাবে আমরা মানে পাবো সেইটা জাস্ট আমি বললাম। তাহলে আমি আজকে এই প্রথম স্টেপটার মধ্যে রেখে দিচ্ছি, আমি পরের দিন বাকি স্টেপগুলোকে শেষ করব। আমি একটু সামারাইজ করে দিই আজকে কী কী পড়া হলো, সেই ব্যাপারটা আমি আজকে সামারাইজ করছি। এবং এই সামারাইজ করার পর আমি তোমাদেরকে একটা গুগল ফর্ম পাঠাবো, আজকে যতটুকু পড়া হয়েছে তার উপর কিছু কোশ্চেন আমি পাঠাবো, তার আনসার তোমাদের কাছ থেকে আমি নেবো। এবং সেটা এই মানে আমি আজকে যতটুকু হলো, আজকে যে সময়ের মধ্যে আমরা রয়েছি ওই সময়ের মধ্যে আমরা যতটুকু পেয়েছি ততটুকু প্রশ্নের উত্তর কিন্তু আমরা নেব। ঠিক আছে, তো আজকের আমি সামারাইজেশনটা করে দিই যে আজকে কী কী পড়া হলো। আজকে কী কী পড়া হলো না, আজকে আমরা 1 নম্বর কি জানলাম, কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ রিমোট সেন্সিং, অর্থাৎ রিমোট সেন্সিং এর ধারণা ও সংজ্ঞা। বইয়ের মধ্যে প্রচুর আমরা সংজ্ঞা পাবো। আমি এই বিষয়ের উপর আমি কিছু মেটেরিয়ালস দিয়ে দেবো তোমাদেরকে, সেই মেটেরিয়ালস তোমরা এখানে পড়েও উত্তর লিখতে পারবে। 2 নম্বর কি বললাম না, স্টেজেস অফ রিমোট সেন্সিং, অর্থাৎ কি রিমোট সেন্সিং এর ধাপ। রিমোট সেন্সিং আমরা কটা ধাপ পড়লাম, আমরা 5টা ধাপ পড়লাম। কি কি, সোর্স অফ এনার্জি অর্থাৎ শক্তির উৎস। 2 নম্বর কি পড়লাম, ইন্টারাকশন অফ এনার্জি উইথ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের সাথে শক্তির প্রতিক্রিয়া। 3 নম্বর আমরা কি বললাম, ইন্টারাকশন অফ এনার্জি উইথ দ্য আর্থ সারফেস ফিচার, অর্থাৎ পৃথিবীর ওপর অবস্থিত কোনো বস্তুর সাথে শক্তির প্রতিক্রিয়া। তারপর আমরা কি বললাম, 4 নম্বর কি বললাম, ইন্টারাকশন অফ এনার্জি উইথ দ্য অ্যাটমসফিয়ার এগেন, অর্থাৎ শক্তি বায়ুমণ্ডলের সাথে শক্তির পুনরায় প্রতিক্রিয়া। আর 5 নম্বর কি বললাম, রেকর্ডিং অফ ডেটা অ্যাট দ্য সেন্সার, অর্থাৎ সেন্সারের মধ্যে ডেটা রেকর্ড করা। এবার স্টেজের মধ্যে আমরা ডিটেলিং স্টেজ কোনটা করলাম, ডিটেলিং স্টেজ আমরা করলাম সোর্স অফ এনার্জি, অর্থাৎ শক্তির উৎস। তো শক্তির উৎসতে আমরা কি বললাম, সমস্ত শক্তির উৎস কি সূর্য, এবং শক্তির উৎসের উপর ভিত্তি করে রিমোট সেন্সিং এর কটা পর্যায়, 2টো পর্যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ রিমোট সেন্সিং এবং একটা হচ্ছে প্যাসিভ রিমোট সেন্সিং। এখানে প্যাসিভ রিমোট সেন্সিংটা বলতে কি বুঝলাম না, সূর্যের আলোর উপস্থিতিতে আমরা যখন রিমোট সেন্সিং করছি সেটা হচ্ছে আমরা প্যাসিভ রিমোট সেন্সিং বলে সেটাকে। আর যখন সূর্যের আলোর অনুপস্থিতিতে সেন্সার তার নিজের দেহ থেকে যখন শক্তি উৎপাদন করে রিমোট সেন্সিং করছে তখন সেটাকে বলছে অ্যাক্টিভ রিমোট সেন্সিং। এবং আমরা আজকে শুধু জানলাম কি, আমরা আজকে শুধু জানলাম প্যাসিভ রিমোট সেন্সিং সম্পর্কে। প্যাসিভ রিমোট সেন্সিং কার সাহায্যে হয়,
প্যাসিভ রিমোট সেন্সিং হয় সোলার এনার্জি দ্বারা। সোলার এনার্জিটাকে আমরা কি বললাম ছোট করে, অর্থাৎ আমাদের গায়ে যে রোদটা এসে পড়ে, রোদটাকে আমরা টেকনিক্যালি কি বলবো এবার থেকে, ইএমআর অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে আমরা কি দেখলাম, ক্ষুদ্র তরঙ্গ, বৃহৎ তরঙ্গ। সেখানে আমরা কি শিখলাম, তরঙ্গ দৈর্ঘ্য কি, তরঙ্গ সংখ্যা কি, তরঙ্গ দৈর্ঘ্য সংখ্যার সাথে শক্তির সম্পর্ক কি, এবং সেখানে আমরা যে বিভাগগুলো দেখলাম তরঙ্গের মধ্যে যে বিভিন্ন আমরা বিভাগ দেখলাম, সেখানে কি দেখলাম, কসমিক রেস, এক্স রেস, গামা রেস, ভিজিবল রেস, আল্ট্রাভায়োলেট রেস, ইনফ্রারেড রেস, তারপর দেখলাম মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ। এই সমস্ত তরঙ্গগুলো জাস্ট আমরা নামগুলো যে দেখে রাখলাম। তো এটাই হচ্ছে আজকের পড়া, যেখানে আমরা জাস্ট রিমোট সেন্সিং সম্পর্কে আমরা কিন্তু নিজেদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, তো এখন শেষ করার আগে বাকি স্টেপগুলো আমি জাস্ট এক লাইনে বলবো, বোঝার চেষ্টা করো এক লাইনে। আমি ডিটেলিংটা বেশি যাব না, আমি পরের দিন একটু 50% ডিটেলিং করবো, আর বাকি 50% বিপ্লব স্যার ডিটেলিং করে দেবে। জাস্ট আমি আজকে 10% জাস্ট বলে দিচ্ছি যে বাকি স্টেপগুলোতে কি আছে। দেখো, প্রথমে কি দেখলাম, যে সোর্স অফ এনার্জি, সূর্য থেকে শক্তি উৎপাদিত হলো বা সূর্য থেকে শক্তি এলো, সেই শক্তিটা আমাদের সেকেন্ড স্টেজে কি, এটাতে 1 নম্বর স্টেজ, এই স্টেজটা 1 নম্বর। 2 নম্বর স্টেজে কি হচ্ছে না, সূর্য রশ্মিটা যখন পৃথিবীতে আসে তাকে তো বায়ুমণ্ডল ভেদ করে আসতে হবে। এবার বায়ুমণ্ডল ভেদ করে যখন সূর্য রশ্মি আসে তখন কি হয়, বায়ুমণ্ডলের মধ্যে কি আছে, ধূলিকণা আছে, জলকণা আছে, মেঘ আছে। তো বায়ুমণ্ডলের মধ্যে থাকা ধূলিকণা, জলকণা, মেঘ ইত্যাদির সাথে এই এনার্জিটা কিন্তু প্রতিক্রিয়া করে। প্রতিক্রিয়া করে মানে কিছুটা শক্তি কি হয় না অ্যালবেডো হিসেবে ফিরে যায়, কিছুটা শক্তি কি হয় না মেঘ দ্বারা বা জলীয়বাষ্প দ্বারা শোষিত হয়। তারপর শোষিত হওয়ার পর, প্রতিফলিত হওয়ার পর বা বিচ্ছুরিত হওয়ার পর সূর্যরশ্মিটা কি হয়, পৃথিবীতে পৃষ্ঠে অর্থাৎ সারফেসে, পৃথিবীর সারফেসে এসে পৌঁছায়। তাহলে সেকেন্ড স্টেজে আমাদের কি হলো না, এনার্জির প্রতিক্রিয়া হলো কার সাথে, বায়ুমণ্ডলের সাথে। বায়ুমণ্ডলে কার সাথে, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের সাথে, যেমন হচ্ছে ধূলিকণা, জলকণা, মেঘ, জলীয়বাষ্প ইত্যাদির সাথে আমার কি হলো না, প্রতিক্রিয়া হলো। 3 নম্বর স্টেজে আমরা কি দেখতে পেলাম না, ওই এনার্জিটা বা ওই শক্তিটা যেটা পৃথিবীতে তোমার বায়ুমণ্ডলকে ভেদ করে ফিরে এলো, পৃথিবীর ওপর অবস্থিত বিভিন্ন বস্তুর সাথে প্রতিক্রিয়া করলো। সে বস্তু কি হতে পারে, যা খুশি হতে পারে, সেটা পাথর হতে পারে, গাছ হতে পারে, জল হতে পারে, বিল্ডিং হতে পারে, সেটা রাস্তা হতে পারে, সেটা ড্যাম হতে পারে, বিভিন্ন বস্তুর সাথে সেটা ইন্টারঅ্যাক্ট করলো। বিভিন্ন বস্তুর ইন্টারাকশন হয়েছে, ইন্টারাকশন করার পর ওই বস্তু থেকে আবার কিছুটা সূর্যরশ্মি কি হবে, 4 নম্বর স্টেজে সে কিন্তু আবার ফিরে যাবে। যখন 4 নম্বর স্টেজে সে ফিরে যাচ্ছে, আবার কি হচ্ছে, আবার তাকে বায়ুমণ্ডল ভেদ করতে হচ্ছে। যখন আবার সে বায়ুমণ্ডল ভেদ করছে তখন কি হচ্ছে, ওই ফিরে যাওয়া শক্তিটা কিন্তু বায়ুমণ্ডলের আবার বিভিন্ন উপাদান, ধূলিকণা, জলকণা, মেঘ ইত্যাদির সাথে কিন্তু আবার তার ইন্টারাকশন হচ্ছে। সেইখানে ইন্টারাকশন হওয়ার সময় একটা ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে, কিছুটা কিন্তু ডেটা বা তথ্য কিন্তু নষ্ট হয়ে যায়। মানে যে ছবিটা সে তুলে নিয়ে যাচ্ছিল, সেই ছবিটা তার পুরোপুরি নিয়ে যেতে পারছে না, কারণ ছবিটা কিছুটা নষ্ট হয়ে গেছে, ধূলিকণা, জলকণা, মেঘ দ্বারা নষ্ট হয়েছে। সেই নষ্ট হয়ে যাওয়ার পর বাকি শক্তিটা কিন্তু এই স্যাটেলাইটের মধ্যে কিন্তু রেকর্ড হচ্ছে। তাহলে এইটা হচ্ছে পুরো প্রক্রিয়া অফ রিমোট সেন্সিং। তাহলে আমরা জাস্ট কি করলাম, আজকে একটা স্টেজ অর্থাৎ 1 নম্বরটা ডিটেল একটু জানলাম, 50% ডিটেল জানলাম, বাকি 50% বিপ্লব স্যার ডিটেল পড়াবে, আর বাকি 4টে স্টেজ আছে, এটা আমি নেক্সট দিন আমি আর 50% ডিটেলিংটা করে দেবো। আর তার মধ্যে আমি গুগল ফর্মটা পাঠিয়ে কিছু আজকের যেটা পড়া হলো সেই পড়ার মধ্যে কোশ্চেন আনসারগুলো হবে, সেই কোশ্চেন আনসারগুলো করে আমাকে গুগল ফর্মটা আমাকে আবার রিটার্ন করবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। সবাই মনোযোগ দিয়ে পড়াটা শুনো এবং আমার প্রশ্ন উত্তরের উত্তর দিই, মানে প্রশ্নের উত্তর দিয়ে আমাকে আমার সাথে ইন্টারাকশন করো।